ডোরেমনের পকেটের মতো একটা জায়গায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে কিন লেখে। ক্লাস 11 এর একটা এমন চ্যাপ্টার যেটা শুধুমাত্র 11 এর সীমাবদ্ধ থাকে না। যখন তুই 12 এর কেমিস্ট্রি পড়তে যাবি বা পরবর্তীকালে যখনই কেমিস্ট্রি পড়তে যাবি, এই চ্যাপ্টারটার সাহায্য তোকে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। কেমিস্ট্রির প্রত্যেকটা জায়গাতে যে চ্যাপ্টারটা নিজের অস্তিত্ব বজায় রেখেছে, নিজের আধিপত্য বিস্তার করেছে, সেই চ্যাপ্টারটার নাম পিরিয়ডিক টেবিল। আমরা আমাদের ব্যাচ ধামাকা প্রোতে পিরিয়ডিক টেবিল শেষ তো করে দিয়েছি, কিন্তু আমাদের কথা মতো প্রত্যেকটা ক্লাস, আমরা টোটাল 3টে ক্লাসে পিরিয়ডিক টেবিল কমপ্লিট করেছি, সেই প্রত্যেকটা ক্লাস উইদিন 15 মিনিট আবারও একটা রিভিশন আকারে, রিভিশন ভার্সনের আকারে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হচ্ছে। আমি আশা করবো এটাতে আমাদের ব্যাচের ছেলেমেয়েরা তো প্রচুর উপকৃত হবে, যারা বাইরে পড়াশোনা করছে তারাও এগুলো দেখে নিজের রিভিশনটা করতে পারবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস কেমিস্ট্রির একটা নতুন যুগ শুরু হয়েছে, একটা নতুন আদর্শ শুরু হয়েছে। আমরা শুধুমাত্র এখানে কেমিস্ট্রিটাকে ওই পড়াশোনার একটা মাধ্যম আর দিন শেষে 35 নম্বরের পরীক্ষা দেওয়ার মাধ্যম হিসেবে দেখি না। এখানে কেমিস্ট্রি শেখানো হয়, এখানে কেমিস্ট্রিতে প্রেমে ফেলে দেওয়া হয়, এবং আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারছে কিভাবে আমরা কেমিস্ট্রি শিখছি, কিভাবে শেখাচ্ছি। চল, আমাদের এই যে রিভিশনস গুলো আছে এগুলো কিন্তু তাদের জন্য এফেক্টিভ যারা অলরেডি চ্যাপ্টারটা পড়ে নিয়েছে, যারা এই জায়গাগুলো অলরেডি জানে। নাহলে কিন্তু এগুলো রিভিশন হচ্ছে, জাস্ট তোমাকে বলা হবে, জিনিসগুলোকে আরেকবার মনে করানো হবে। প্রথমেই দেখো, আমি আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। আমি তোমাকে বলেছিলাম একটা বাচ্চা যখন ছোট থাকে তখন তার প্রতি প্রত্যেকে এফেক্টেড থাকে, সবাই তাকে চটকাতে চায়। যখন সে আস্তে আস্তে বড় হয়ে যায় তখন কিন্তু তার প্রতি আর কেউ তেমন এফেক্টেড থাকে না, তার প্রতি আর তেমন কেউ আসক্ত থাকে না, তাকে অতটা কেউ আদর করতে চায় না। তার ফলে স্বাভাবিকভাবে দাদা যখন কোনো একটা পরমাণু ছোট হচ্ছে, মানে যখন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে একটা পরমাণুর আকার কমছে, পরমাণুগুলো যত যাচ্ছে পরপর পরপর ছোট হয়ে যাচ্ছে, যত আকারে ছোট হচ্ছে তত তার শেষ কক্ষপথের ইলেকট্রন না নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্সটা কমছে। ফলে ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে, আকর্ষণ বাড়ছে মানে তাকে বেরোতে দিচ্ছে না, তাহলে শুধুমাত্র ঢুকবে, বেরোতে পারবে না। তার ফলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ছে, ইলেকট্রনের প্রতি চাহিদা বাড়ছে। কিন্তু যত নিচের দিকে নামছে তত নিউক্লিয়াস এবং শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাওয়ার ফলে ইলেকট্রনটার প্রতি আর টান থাকছে না, ইলেকট্রনটাকে সে সহজে ছেড়ে দিতে চাইছে, এবং তার ফলে ইলেকট্রন আসক্তি কমে যাচ্ছে যত নিচে যাচ্ছি। এখান থেকে একটা প্রশ্ন ছেলে মেয়েদের মনের মধ্যে আসে, তাহলে পর্যায় সারণীর মধ্যে কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? দাদা তুমি বললে পর্যায় বরাবর বাড়ে, শ্রেণী বরাবর কমে, তাহলে আমাদের হিসাব মতো ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি পর্যায় সারণীতে সবচেয়ে বেশি হওয়া উচিত। বাট দেখা গেছে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি থেকেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, হয়ে গেল গন্ডগোল। এবং পর্যায় সারণীর সব থেকে বেশি ইলেকট্রন আসক্ত মৌল ক্লোরিন। এবার কেন এই বিষয়টা হয়েছিল? তার কারণ দেখা গেছে ক্লোরিন আর ফ্লুরিনের মধ্যে একটা বেসিক তফাৎ আছে। ফ্লুরিনের যেখানে ইলেকট্রন ঢোকে সেটা হচ্ছে 2p, আর ক্লোরিনের যেখানে ইলেকট্রনটা ঢুকবে সেটা হচ্ছে 3p। তুই যদি একটু আকারের প্রসঙ্গে আসিস, 2pর আকারটা কিন্তু অনেক ছোট, 3pর আকারটা তুলনামূলকভাবে অনেকটা বড়। এই আকৃতির একটা পার্থক্যের জন্য যখন এই একটা ইলেকট্রন কোথায় নিজের অস্তিত্ব বজায় রাখবে সেই কথা চিন্তা করে, তখন সে ভাবে এই যে ফ্লুরিনের ছোট্ট 2pর মধ্যে 5টা ইলেকট্রন আছে, আমি যদি আবার ওখানে গিয়ে বসি তাহলে 6খানা ইলেকট্রন, প্রচুর 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 বিকর্ষণ হবে, আমি তো ওখানে থাকতে পারবো না। কিন্তু যখন সে ভাবে আচ্ছা আমি কি ক্লোরিনের এখানে যেতে পারবো, নিশ্চয়ই যেতে পারবো। কেন না 3pর আকারটা 2pর থেকে অনেকটা বড়, সেই অনেক বড় জায়গাতে 5টা ইলেকট্রন আছে, ওদের মধ্যে অত বিকর্ষণ নেই, ফলে আমি কি ওখানে বসলে অত বিকর্ষণ তৈরি হবে না, আমার স্টেবিলিটি বজায় থাকবে, তাহলে আমি ওখানে গিয়ে বসবো। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ডিউ টু দ্য লার্জ সাইজ অফ দ্য 3p অরবিটাল অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য 2p ইজ মাচ গ্রেটার দ্যান দ্য ফ্লুরিন। গল্প শেষ। অক্সিজেন সালফারের ক্ষেত্রে একই ধরনের কেস হয়। আরেকটা প্রশ্ন দেখ এখান থেকে দিয়ে থাকে যে অক্সিজেনের প্রথম ইলেকট্রন অ্যাফিনিটিটা নেগেটিভ হয় আর দ্বিতীয়টা পজিটিভ হয়। সবসময় মনে রাখবি আমাদের কেমিস্ট্রিতে যে প্রসেস নিজে থেকে হতে চায়, যে প্রসেস স্টেবল, সেই প্রসেসকে আমরা নেগেটিভ বলি। যার মানে এই যে ডেইলি যখন আমরা থার্মোডাইনামিক্স পড়বো দাদা, যে কোনো ফিজিবল প্রসেসের ক্ষেত্রে নেগেটিভ হবে, আর যে কোনো এমন প্রসেস যেগুলো হতে চাইছে না, যেগুলোকে ঠেলে ঠেলে করাতে হচ্ছে, সেগুলোতে পজিটিভ হবে, তাই না? আমি বললাম একদম। দেখ, প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি মানে প্রথম ইলেকট্রন প্রবেশ করানো। আজকে তুই যদি অক্সিজেনের কথা দেখিস, অক্সিজেন হচ্ছে 1s2 2s2,
2p4। এখানে যদি স্টেবিলিটির কথা ভাববি না ভাই, তুই ভাববি দাদা দাদা স্টেবিলিটি 2p6 হয়ে যাবে, স্টেবল হচ্ছে না, স্টেবিলিটির কথা না, এখানে শুধুমাত্র বিকর্ষণের কথা, ইলেকট্রন নিতে চাইবে কি চাইবে না তার কথা। আমি যদি প্রথম ইলেকট্রনটা দিই, তাহলে ও দেখছে 4টে ইলেকট্রন আছে ছোট্ট টুপির মধ্যে, হ্যাঁ ঠিক আছে, তবু আমি একা গেলে খুব একটা বেশি বিকর্ষণ তৈরি হবে না। কিন্তু যে দ্বিতীয় ইলেকট্রনটা যখন যাবে, ধর প্রথমটা গেলে 2p5 হয়ে গেল, দ্বিতীয়টা যখন যাবে বলবো বাবা ওইটুকু টুপির মধ্যে 5টা ইলেকট্রন চলে এসছে, আমি গেলে তো আরো বিকর্ষণ বাড়বে, ফলে ওই 6 নম্বর ইলেকট্রনটা যেতে চাইবে না, লাস্ট ইলেকট্রনটা যেতে চাইবে না। ফলে দ্বিতীয়বার ইলেকট্রন গ্রহণ করাটা কিন্তু সমস্যার ব্যাপার। দ্বিতীয়বার ইলেকট্রন গ্রহণ করাটা ওই জন্য পজিটিভ, ওকে এনার্জি দিয়ে করাতে হয়, বাইরে থেকে শক্তি দিয়ে করাতে হয়, কিন্তু প্রথমটা নিজে থেকে ঢুকে যায়, ওই জন্য প্রথমটা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ, গল্প শেষ। দাদা ইলেকট্রোনেগেটিভিটি বিষয়টা কি? ধর তোর মা আর বাবা 500 টাকা করে জমিয়েছে, বলেছে একসাথে মার্কেটে গিয়ে কিছু একটা কিনবে, তোর বাবার জন্য 500 কিনবে, তোর মায়ের জন্য 500 কিনবে। এখন দেখা গেল মার্কেটে যখন গেল, তখন তোর মা এক কথা বলে নিয়ে গেছিল তোর বাবাকে, গিয়ে দেখলো তোর মাই কিনে ফেলেছে 900 টাকার, আর তোর বাবা বেচারাকে একটা 100 টাকার গেঞ্জি কিনে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সুতরাং দেখা গেল যে ভাবা হয়েছিল যে ইকুয়ালি শেয়ার হবে এ আর বি এর মধ্যে ইলেকট্রন ঘনত্বটা, কিন্তু যখন মার্কেটে গেল তখন দেখলো বি পুরো ইলেকট্রন ঘনত্বটা নিজের দিকে টেনে নিয়েছে, এবং দিস ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, যে ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে পারে, সেই বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই ইলেকট্রন ডেন্সিটিকে, ইলেকট্রন ঘনত্বকে, ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে এফেক্টেড করে রাখবে, নিজের দিকে টেনে রাখবে। তাহলে দেখ দুটো ইলেকট্রন বি এর দিকে শিফট হয়ে গেছে, বি এর মাথায় ডেল নেগেটিভ হয়েছে, এর মাথায় ডেল পজিটিভ হয়েছে। ডেল নেগেটিভ বোঝাচ্ছে তার দিকে ইলেকট্রন ক্লাউড বেশি আছে একটা বন্ডের। আমরা যদি বন্ড দেখাই, সেখানে তো আমরা গোটা পজিটিভ গোটা নেগেটিভ দেখাতে পারি না, কারণ এটা আয়নীয় যৌগ না, এটা সমযোজী যৌগ, সেই জন্য ডেল নেগেটিভ ডেল পজিটিভ দেখাই। ক্লিয়ার আছে? এবার দাদা ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে কি করে? আরে ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? ইলেকট্রনকে টানা, ইলেকট্রন টানছি, ইলেকট্রন গ্রহণ করছি, ইলেকট্রনের আসক্তি দেখাচ্ছি, তো কোন দিকে বাড়বে? পর্যায় বরাবরই বাড়বে। যত সাইজে যত ছোট হবে তত ইলেকট্রন নিতে চাইবে, তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। যত নিচের দিকে নামবে তত ইলেকট্রন ছাড়তে চাইবে, ইলেকট্রোনেগেটিভিটি কমবে। গল্প শেষ। দাদা অক্সিডেশন আর রিডাকশন প্রপার্টি আমি একদম পরিষ্কার দেখ লিখে দিয়েছিলাম ক্লাসের মধ্যে, যে যত বাম দিক থেকে ডান দিক যাচ্ছি সাইজ ছোট হচ্ছে। আমি কি করতে চাইছি বল? আমি ইলেকট্রন শুধু গ্রহণ করতে চাইছি, আমি তো ছাড়তে পারছি না, আমি শুধু গ্রহণ করতে চাইছি। এবার তোরাও জানিস, আমিও জানি, যে ইলেকট্রন গ্রহণ মানে আমাদের কেমিস্ট্রির ভাষাতে কিন্তু রিডাকশন। তার মানে যত আমি ইলেকট্রনটা গ্রহণ করছি, আমার নিজের কি ঘটছে বল? নিজের আমার রিডাকশন বা বিজারণ ঘটছে। তাহলে আমি অন্যকে কি করছি বল? অন্যকে জারিত করছি। অন্যকে জারিত করছি মানে আমার কি ধর্ম বাড়ছে? জারণ ধর্ম বাড়ছে। নিজের বিজারণ তো অন্যকে জারণ, তাহলে কি ধর্ম বাড়ছে? জারণ ধর্ম। তাহলে কমছে কি ধর্ম? বিজারণ ধর্ম। আবার যদি তুই একটু শ্রেণী বরাবর দেখিস, তাহলে যত নিচে যাব সাইজ বাড়ছে, ইলেকট্রন বর্জন হবে। ইলেকট্রন বর্জন হলে নিজের কি ঘটছে? নিজের দাদা জারণ ঘটছে, তো অন্যকে কি করছি? বিজারিত। কি ধর্ম বাড়ছে? বিজারণ। কি ধর্ম কমছে? জারণ। গল্প শেষ। এসব আবার কোনো প্রশ্ন হলো? মেটালিক নন মেটালিক ক্যারেক্টার। মেটাল মানে কি? ধাতু। নন মেটাল মানে কি? অধাতু। ধাতু সবসময় কি রূপে থাকে? ইলেকট্রো পজিটিভ। সোডিয়াম সবসময় থাকে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম সবসময় থাকে ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম সবসময় থাকে অ্যালুমিনিয়াম 3 প্লাস। ধাতু মাত্রই সর্বদা ইলেকট্রো পজিটিভ, ধাতু মাত্রই সর্বদা ইলেকট্রন ত্যাগ করতে চায়। তার ফলে তুই যখনই কোনো ধাতুকে দেখবি, মাথায় রাখবি ধাতুর ধর্মই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। নে একটা কথাতে গল্প শেষ। তুই যদি এই বরাবর যাস, পর্যায় বরাবর যাস, তুই কি ইলেকট্রন বর্জন করতে পারছিস? পারছিস না তো। সাইজ ছোট হচ্ছে, তো ইলেকট্রন তো বর্জন করা যাবে না, শুধু গ্রহণ করা যাবে। তো যদি বর্জন না করা যায়, তাহলে মেটালিক ক্যারেক্টারটা কমবে, নন মেটালিক ক্যারেক্টারটা বাড়বে। আর দাদা যত নিচের দিকে যাব তত ইলেকট্রন সহজে বর্জন হবে, সহজে বর্জন হলে মেটালিক ক্যারেক্টারটা বাড়ছে, নন মেটালিকটা কমছে। পরিষ্কার কথা। আচ্ছা দাদা অ্যাসিডিক বেসিক নেচার অফ অক্সাইড, তোকে শুধু একটুখানি খেয়াল রাখতে হবে, যেটা আমাদের মেটালের অক্সাইডস হয়, ধাতুর যে অক্সাইডস গুলো হয়, সেগুলো ক্ষারীয় প্রকৃতির হয়। এর এক্সাম্পল দেখ, ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। ওই জন্য ধাতুর অক্সাইডরা ক্ষারীয় প্রকৃতির হয়, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। আর নন মেটালিক অক্সাইড মানে অধাতুর যে অক্সাইডস গুলো হয়, এগুলো তোরা ছোটবেলাতেও পড়েছিস, সেগুলো সব অ্যাসিডিক অক্সাইড হয়। যেমন ধর কার্বন ডাই অক্সাইড। কেন অ্যাসিডিক অক্সাইড? কারণ জলের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এবার তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি, যে যত পর্যায় বরাবর যাচ্ছে তত ইলেকট্রন ছাড়তে পারছে না, ইলেকট্রন শুধু গ্রহণ করছে। কোন ধর্ম বাড়ছে? অধাতব ধর্ম বাড়ছে। তো অধাতুর অক্সাইড কেমন হয়? আম্লিক হয়। তাহলে অক্সাইডের আম্লিকতা বাড়ছে, অ্যাসিডিক অক্সাইড গঠনের প্রবণতা বাড়ছে। যত নিচে যাচ্ছে ধাতব ধর্ম বাড়ছে, তাহলে বেসিক অক্সাইড গঠনের প্রবণতা বাড়ছে, তাই না ভাই? চলো নেক্সট।
এগুলো হচ্ছে যোজ্যতা বার করার কতগুলো জিনিস শিখিয়েছিলাম, যে ধরো সালফার আছে ততক্ষণ পর্যন্ত তুই যোজ্যতা দেখতে পাবি যতক্ষণ ফাঁকা অরবিটাল থাকবে। সালফারের তুই যদি দেখিস, সালফারের লাস্ট কক্ষপথটা দেখ, ভ্যালেন্সির যদি কক্ষপথটা তুই দেখিস, সালফারের ইলেকট্রন বিন্যাস করে দেয়। আমরা যদি তোকে একটুখানি আরেকবার এখানটা দেখিয়ে দিই, সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, সবসময় কাকে নেবে? যোজ্যতা কক্ষপথকে নেবে, কারণ যোজ্যতা কক্ষপথের ইলেকট্রনরাই অংশগ্রহণ করবে মৌল যৌগ গঠনের ক্ষেত্রে, মেনলি যৌগ গঠন, মৌল গঠন তো হয় না, যৌগ গঠনের ক্ষেত্রে। তাহলে এই 3s2 3p4 আছে, আমি এখানে কি করেছি বলো? 3s টা দেখিয়েছি, এখানে কি করেছি বলো? 3p4টা দেখিয়েছি। এবার যদি নাও দেখিয়ে থাকি, 3 আছে মানে 3 এর 3 নম্বর কক্ষকটাও আছে, 3 নম্বর উপকক্ষটাও রয়েছে, সেটা হচ্ছে ডি। তাহলে এখানে 3s 3p আর 3d তিনটেই দেখিয়েছি। এবার তুই আমাকে বল, এখানে সব দেখতে পাচ্ছিস পেয়ারিং করা আছে, আমি যদি একে এনার্জি দিই এই পেয়ারিং গুলো ভাঙবে, পেয়ারিং এনার্জিটুকু সাপ্লাই যদি আমি করি পেয়ারিং গুলো ভেঙে যাবে, তাকে দেখাবো আমি নে ভাই ফাঁকা, তোর জন্য ঘর আমি রেখে দিয়েছি, তুই কেন গুতোগুতি করে বসছিস, ওই ঘরে পালা। তাহলে যেই মাত্র এনার্জি দিলাম বন্ধন ভাঙলো, ইলেকট্রন ওই ঘরে পালালো। আগে বল কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল? দুটো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল। তাহলে বন্ড কজনের সাথে করতে পারতো? দুজনের সাথে করতে পারতো। যোজ্যতা কত ছিল বল? 2 ছিল। কি যৌগ গঠন করতো? H2S। তার মানে সালফারের একটা যোজ্যতা 2 হতে পারে। যখনই ইলেকট্রনটাকে হিট করে এদিকে পাঠালাম, কটা আনপেয়ার্ড ইলেকট্রন হলো? 4টে। তাহলে যোজ্যতা কত হয়ে গেল? 4। যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন যোজ্যতা কক্ষপথে ততই তার যোজ্যতা। তাহলে সালফারের যোজ্যতা দ্বারা 4ও হতে পারে, এক্সাম্পল SF4। আবার যদি হিট করি দেখ আরো সুযোগ আছে, এদিকে যাওয়ার জায়গা ফাঁকা, পেয়ারিং আছে, যখনই যাবে তাহলে দেখ 6টা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল, তাহলে সালফারের যোজ্যতা 6ও হতে পারে। তার প্রমাণ হচ্ছে SF6। তার মানে সালফারের 3টে যোজ্যতা দেখতে পাওয়া যেতে পারে। এইটাই দেখিয়েছিলাম, নিশ্চয়ই ক্লিয়ার আছে। এগুলো ক্লোরিনের ক্ষেত্রেও দেখিয়েছি, অনেক ধরনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রেও দেখিয়েছি। নেক্সট এন্ড লাস্ট, ল্যান্থানাইট সংকোচন বলে একটা বিষয় দেখিয়েছিলাম। ল্যান্থানাইট মৌল, ল্যান্থানামের পরবর্তী সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম, 58 থেকে শুরু করে 71 পর্যন্ত যে 14খানা মৌল আছে তাদেরকে আমরা ল্যান্থানাইটস বলে থাকি। এই ল্যান্থানাইটস গুলোকে যদি তুই দেখিস একটুখানি মন দিয়ে, তাহলে এদের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস পরীক্ষাতে বারবার করে দেয়, এটা মনে রাখতে হয়। যারা এখনো পর্যন্ত এগুলোকে ডিটেলে পড়ছিস না, আমাদের ধামাকা প্রোতে ভর্তি হয়ে যা ভাই, কেমিস্ট্রিতে একদম একবারে বেঁচে যাবি। কেমিস্ট্রি নিয়ে তোকে ভাবতে হবে না, তুই বুঝতে পারছিস? এগুলোকে তোকে রিভিশন করার সময় করাচ্ছি, যখন তাহলে ডিটেলে করিয়েছিলাম 3টে ক্লাস, তাহলে কি অবস্থা হয়েছিল দেখ। ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2, এটা হচ্ছে সর্ববহিষ্ঠ কক্ষপথ। তাহলে তার আগেরটা কি হবে? N-1d। তার আগেরটা কি হবে? N-2f। এই N-2f এর মধ্যে ইলেকট্রনস গুলো প্রবেশ করে, যেমন ডি ব্লকের ক্ষেত্রে N-1d তে প্রবেশ করে। যারা আমাদের কাছে পড়ছিস, যারা অন্যান্য জায়গাতে ভালো করে পড়ছিস, তারা এই কথাগুলোকে বুঝতে পারছিস যে ডি ব্লক মৌলের ক্ষেত্রে N-1d তে প্রবেশ করে বলে ওরা ডি ব্লক, আর এফ ব্লকের ক্ষেত্রে N-2f এ প্রবেশ করে বলে ওরা এফ ব্লক। NS এর মধ্যে দুটো N-1d তে কখনো 0 কখনো 1, যেমনি সন্ধিগত মৌলের ক্ষেত্রে 4s এ কখনো 0 কখনো 1 কখনো 2 হয়, সেমনি এখানে কখনো 0 কখনো 1 হয়। আর N-2f এর মধ্যে 1 থেকে 14 মানে পর f এর মধ্যে ঢুকতে থাকে। তাহলে এইভাবেই আমি ল্যান্থানাইটস এর ক্ষেত্রে, ল্যান্থানাইটস এর সর্ববহিষ্ঠ কক্ষপথটা 6, সেই রকম বসিয়ে 3টে বানালাম। অ্যাক্টিনাইটস এর সর্ববহিষ্ঠ কক্ষপথটা 7, সেরকম বসিয়ে 3টে বানালাম। তাহলে ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস দুজনেরই ইলেকট্রন বিন্যাস আমি তোকে করে দেখিয়ে দিলাম। এইবার দাদা এখানে কি হয় মেনলি, মানে কিসের জন্য এই ল্যান্থানাইটস এর সংকোচনটা দেখতে পাওয়া যায়? আমি তোকে কি বললাম, সর্ববহিষ্ঠ কক্ষপথটা যাই হোক না কেন, ইলেকট্রন কোথায় গিয়ে বারবার করে বসছে? যত এক ঘর করে ডান দিক যাচ্ছি, যত একটা একটা করে ইলেকট্রন বাড়ছে, সেই একটা করে পার্থক্য সূচক ইলেকট্রন কোথায় গিয়ে বসছে? না দাদা 4f এর মধ্যে গিয়ে বসছে। চিন্তা করে দেখ, আমি এক্ষুনি দেখেছি কোথায় গিয়ে বসছে, 4f এর মধ্যে গিয়ে বসছে। আর তুইও তো জানিস, আমিও তো জানি, এফ এর শিল্ডিং এফেক্ট তো একদম খারাপ, এফ এর আকৃতি তো ডিফিউজড, এফ এর আকৃতি তো পরিব্যাপ্ত। তার ফলে সর্ববহিষ্ঠ কক্ষপথ 6s এর মধ্যে যে দুটো ইলেকট্রন এই 4f এর ভরসায় বসে আছে, যেই 4f এর ইলেকট্রনস গুলো 4f উপকক্ষটা 4f কক্ষপথটা আমাকে আমার নিউক্লিয়াসের আকর্ষণের হাত থেকে বাঁচাবে, সেই 4f এর মধ্যে ওই ইলেকট্রন একটা একটা করে সৈনিক প্রবেশ করাচ্ছে। কিন্তু এই 4f তো অপদার্থ, 4f তো ডিফিউজ, 4f তো পরিব্যাপ্ত। সেই কারণে 4f এর মধ্যে যে ইলেকট্রনস গুলো ঢুকছে, ওরা তো ডোরেমনের পকেটের মতো একটা জায়গায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে কিন লেখে। তার ফলে ওদেরকে আর মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না, ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণে 6s এর এই দুটো ইলেকট্রন একা চুপচাপ হতভাগার মতো দাঁড়িয়ে রয়েছে, যেমনি করে দাবার খেলায় রাজা দাঁড়িয়ে থাকে।
তার হাতিও নেই, তার সৈন্যও নেই, তার নৌকাও নেই, তার মন্ত্রীও নেই, সব চলে গেছে কিনলে খেতে। এবং মধ্যিখানে গ্রোডেমনের পকেটের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে দুটো রাজা। তাদেরকে নিউক্লিয়াস খুব সহজে নিজের দিকে টেনে নেবে। গল্প শেষ। যত ইলেকট্রন বাড়ছে তত প্রোটনও বাড়ছে, নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে, কিন্তু অপদার্থ ইলেকট্রনস গুলো কোথায় প্রবেশ করছে? 4f এ। 4f এর কোনো আবরণী প্রভাবই নেই, ওরা সব ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পালিয়েছে ঘুমাতে। তার ফলে একে এই বর্ধিত নিউক্লিয়ার চার্জটা খুব সহজে টেনে নেবে এবং অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট ল্যান্থানাইট সংকোচন রাইজ করবে। আমাদের কিন্তু ভাই পদ্ধতি এটা। আমরা যখন অর্গানিক শেখাবো সেখানে কিনলে রহস্য শেখাবো, SN1 SN2 রিঅ্যাকশন শেখাবো। ছেলেমেয়েদেরকে কেমিস্ট্রি প্রেমে ফেলার দায়িত্ব আমার। বাকি পড়তে পারলে তুই গল্প শেষ করে দিতে পারবি। আমি দেখিয়েছিলাম ল্যান্থানাইট সংকোচনের প্রমাণ জার্কোনিয়াম আর হাফনিয়ামের ব্যাসার্ধ প্রায় সিমিলার হয়। হাফনিয়াম হচ্ছে ল্যান্থানাইট সিরিজের ঠিক পরের মৌল, লুটেশিয়াম আছে তার ঠিক পরের মৌল হচ্ছে হাফনিয়াম। এই ল্যান্থানাইট সংকোচনের জন্য হাফনিয়ামের ব্যাসার্ধটাও এতটা কমে যায় যে শ্রেণীর ঠিক ওপরে অবস্থিত জার্কোনিয়ামের সাথে সমান হয়ে যায়। ব্যাস এগুলোই দেখিয়েছিলাম। এবার 100-র উপরে ইলেকট্রন বিন্যাস, আমি জানি না ভিডিওটা মনে একটু লম্বা হয়ে যাচ্ছে, 100-র উপরে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলদের যে নামকরণটা রয়েছে সেখানে একটা বিষয় বলেছিলাম কি এটা খুব সোজা। যদি 0 থাকে নীল লিখবি, 1 থাকলে উন লিখবি, 2 থাকলে বাই, 3 থাকলে ট্রাই, এগুলো তোরা দেখে নিতে পারছিস। সেখান থেকে আমি তোকে জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। আর লাস্টে বসাটা হয় ইয়াম। ধর 101 আছে, তাহলে 1 এর জন্য উন, 0-র জন্য নীল, 1-এর জন্য আবার উন, তাহলে কি হয়ে গেল? উন নীল উন। আর লাস্টে কি বসাতে হয়? ইয়াম বসাতে হয়। যদি মনে রাখবি বাই বা ট্রাই লাস্টে বসে, যেমন 1-0-2-তে দেখ উন আছে, 0-র জন্য নীল আছে, 2-এর জন্য বাই আছে, তারপরে আর ইয়াম বসাবো না, কারণ বাই প্লাস ইয়াম করলে এই ধরনের একটা সিচুয়েশন, বাই তারপরে আবার ইয়াম, দুটো আই পরপর কিন্তু বসানো যাবে না। সেই জন্য বাই প্লাস ইয়াম থাকলে, বাই বা ট্রাই প্লাস ইয়াম থাকলে একটা আই কমিয়ে দিতে হবে, বি আই বাই দেবে, আবার ইয়ামে শুধুমাত্র ইউএম দেবে, আইইউএম দেবে না। ব্যাস হয়ে গেল, এইটাই নিয়ম ছিল। বাকি তোমরা দেখো সব পারবে। 109 দেখো উন আছে, নীল আছে, 9-এর জন্য কি আছে বলো? ইএনএন আছে, তাহলে ইএনএন বসিয়ে দাও, লাস্টে ইয়াম বসিয়ে দাও, শেষ। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। আমাদের পর্যায় সারণী কমপ্লিট হয়ে গেল। আমরা বন্ডিং এর একটা মাস্টার স্ট্র্যাটেজি ফলো করেছি আমাদের ব্যাচে। আমাদের ছেলেমেয়েরা সেটা হই হই করে কেমিস্ট্রি শিখবে। আমি বারবার করে বলেছি, বারবার করে বলছি, প্রমাণ করে দেবো। কেমিস্ট্রিতে বাংলা মিডিয়াম পাল্টাবে, বাংলা মিডিয়াম বদলাবে, অনেক দূরে এগোবে। চল এবার যারা যারা চাইছিস আমাদের ব্যাচের মধ্যে ভর্তি হতে, আমাদের দুটো ব্যাচ আছে। একটা 999 টাকায় পুরো 11 তুই পেয়ে যাবি, সেম 1 প্লাস সেম 2 পুরো ওয়ান টাইম 999 টাকা পে করতে হবে। আরেকটা আছে কম্বো কোর্স 1799 টাকায়, শুধুমাত্র সেম 1 প্লাস 2 নয়, তার সাথে 12 এর সেম 3 প্লাস সেম 4, মানে পুরো দুটো বছর 24টা মাস 4টে সেমিস্টার ওয়ান টাইম পেমেন্ট 1799 টাকায় পেয়ে যাচ্ছিস। মনে রাখবি কেবলমাত্র 15ই এপ্রিলে এই 1799 টাকা কমে 1499 হয়ে যাবে। কেবলমাত্র 14ই এপ্রিল 12টার পর থেকে, মানে 15ই এপ্রিল শুরু হবে, সেখান থেকে 15ই এপ্রিল 12টা পর্যন্ত, ব্যাস ওই একটা দিনের জন্যই থাকবে। তারপরে আবার যেমনি নর্মাল 1799 হয় অমনি থাকবে, কারণ এই ফিসটা দুটো বছরের রেসপেক্টে খুব কম। আমি বারবার করে বলেছি এটা বিরাট বড় একটা গিফট বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। ভর্তির জন্য সমস্ত ডিটেলস নিচে পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে, চেক করে নাও। অ্যাপের লিংক আছে, অ্যাপ থেকে গিয়ে ভর্তি হতে পারবে, ডেমো ক্লাস দেওয়া আছে, সব প্রসেস বলা আছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।